স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। আমরা প্রবেশ করে ফেলেছি অ্যালকাইনের একদম মহাসমুদ্রে। আজকে আমরা অ্যালকাইনকে ফোকাস করতে চলেছি। অ্যালকিন এবং অ্যালকাইন একদম সেম টু সেম। অ্যালকিনটা কি দেখেছো? অ্যালকিনের ভিডিও দেখে এসে অ্যালকাইনের সব ভিডিও পারবে, মানে সব রিঅ্যাকশনস পারবে, সমস্ত প্রিপারেশন পারবে। কারণ অ্যালকিনে ছিল একটা পাই বন্ড, দ্যাট ইজ ডাবল বন্ড। অ্যালকাইনে আছে দুটো পাই বন্ড, দ্যাট ইজ ট্রিপল বন্ড। সেম ওয়েতে রিঅ্যাকশন করবে। তো চলো তাহলে শুরু করা যাক, বেশি দেরি না করে। অ্যালকাইনের একদম ডিটেলস খুঁটিনাটি, যেখানে আছে ট্রিপল বন্ড মানে একটা সিগমা বন্ড এবং দুটো পাই বন্ড। তো আমরা শুরু করবো অ্যাজ ইউজুয়াল অ্যালকাইনের বন্ডিং কে দিয়ে। তো অ্যালকাইনের বন্ডিং এর একটা স্ট্রাকচার তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ যে অ্যালকাইনের অরবিটাল পিকচার কেমন করে অ্যালকাইনের বন্ডিংটা হয়। এখানে দেখো, অ্যালকিন যখন পড়েছিলাম আমরা পড়েছিলাম যে পাই বন্ড তৈরি করতে গেলে অসংকরায়িত পি অরবিটালের প্রয়োজন হয়। তো একবার কুইক চেক করা যাক। অ্যালকেন, দেখো ভালো করে দেখবে এখানটা। অ্যালকেনে কোনো পাই বন্ড আছে কি? নো পাই বন্ড। তাহলে অ্যালকেনের কি কোনো অসংকরায়িত পি অরবিটালের প্রয়োজন হবে? তার মানে অসংকরায়িত পি অরবিটাল প্রয়োজন হবে না। অসংকরায়িত পি অরবিটাল প্রয়োজন নেই। তার মানে সবকটা পি অরবিটাল এস অরবিটালের সঙ্গে সংকরায়িত হবে। সবাই সংকরায়িত যদি হয়ে যায় তাহলে একটা এস আর তিনটে পি। কোনো অসংকরায়িত অরবিটালের তো প্রয়োজন নেই, কারণ পাই বন্ড বানাতে গেলে অসংকরায়িত পি অরবিটাল দরকার। এটা আমরা অ্যালকিনেই পড়েছি যে পাই বন্ড তখনই হবে যখন অসংকরায়িত পি অরবিটাল গুলোর মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হবে। অসংকরায়িত পি অরবিটাল গুলোর মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হবে। তাই অসংকরায়িত অরবিটাল গুলোর মধ্যে পি অরবিটালের মধ্যে যদি পাশাপাশি ওভারল্যাপ হয় তাহলেই তৈরি হবে পাই বন্ড। যেরকম আমরা দেখতে পাচ্ছি এই দুটো অসংকরায়িত পি অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ করেছে, পাই বন্ড তৈরি হয়েছে। একই রকম ভাবে এই দুটো অসংকরায়িত পি অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ করেছে, তার ফলে পাই বন্ড তৈরি হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছি এই যে পাশাপাশি ওভারল্যাপ করেছে এই দুটো পি অরবিটাল, আবার দেখতে পাচ্ছি এরাও পাশাপাশি ওভারল্যাপ করেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সো পাশাপাশি যখনই পি অরবিটাল গুলো যখনই পাশাপাশি ওভারল্যাপ করে অসংকরায়িত অবস্থায় তখনই তৈরি হয় পাই বন্ড। তাহলে অ্যালকেনে তো কোনো পাই বন্ড নেই, তাই তো? তার মানে কি অ্যালকেনে কোনো অসংকরায়িত পি অরবিটালের প্রয়োজন নেই। তাহলে সবকটা পি অরবিটাল সংকরায়িত হবে এবং সংকরায়ন হবে sp3। চলে আসছি অ্যালকিনে কটা পাই বন্ড আছে? 1 পাই বন্ড আছে, তাই না? তাহলে অ্যালকিনে একটা অসংকরায়িত পি অরবিটালের প্রয়োজন। একটি অসংকরায়িত পি অরবিটাল প্রয়োজন। তাহলে একটাকে বাদ দিয়ে বাকিরা সংকরায়িত হবে। তার মানে একটা এস আর দুটো পি সংকরায়িত হয়ে যাবে, একটা পি অরবিটাল কিন্তু অসংকরায়িতই থেকে যাবে। একটা এস আর দুটো পি অরবিটাল সংকরায়িত হবে, sp2 হবে সংকরায়ন অ্যালকিনে, এবং একটা পি অরবিটাল অসংকরায়িত থেকে যাবে পাই বন্ধনটা গঠনের জন্য। তাহলে নিজে থেকেই এখন বলতে পারবে অ্যালকাইনের সংকরায়ন কি হতে চলেছে, কারণ অ্যালকাইনে লাগবে হচ্ছে দুটো পাই বন্ধন। এবার দুটো পাই বন্ধন বানানোর জন্য দুটি অসংকরায়িত পি অরবিটাল দরকার, হ্যাঁ কি না রে? দুটি অসংকরায়িত পি অরবিটালের দরকার হবে। এবার দুটো অসংকরায়িত পি অরবিটাল যদি হয়ে যায় তাহলে বাকিরা সংকরায়ন হবে। বাকি কে পড়ে আছে? এস আর পি তো পড়ে আছে, আর দুটো পি অরবিটাল তো অসংকরায়িত প্রয়োজন, তাই না? তাহলে sp হবে হচ্ছে এখানে সংকরায়ন, কারণ একটা s পড়ে আছে একটা p পড়ে আছে, তারাই সংকরায়িত হয়ে sp সংকরায়িত হবে। আর বাকি দুটো পি অরবিটাল অসংকরায়িত অবস্থায় থেকে পাশাপাশি ওভারল্যাপের মাধ্যমে দুটো পাই বন্ড গঠন করবে, টোটাল ট্রিপল বন্ড তৈরি হবে। ক্লিয়ার? জিওমেট্রি গুলো তাহলে কেমন হবে? যদি sp3 হয় তাহলে জিওমেট্রি হয় চতুস্তলকীয় বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি, মিথেনে যেরকম হয় 109.5 ডিগ্রি। যদি sp2 হয় জিওমেট্রি হয় ত্রিকোণীয় সমতলীয় 120 ডিগ্রি বন্ধন অ্যাঙ্গেল, ত্রিকোণীয় সমতলীয় 120 ডিগ্রি বন্ধন অ্যাঙ্গেল, মানে বন্ধন কোণের মানে 120 ডিগ্রি। আর যদি sp হয়
তাহলে হচ্ছে লিনিয়ার বা রৈখিক জিওমেট্রি, এবং সেক্ষেত্রে বন্ধন কোণ হয় 180°। তো খুবই সহজ ব্যাপার। যদি sp3 হলো চতুস্তলকী 109.5° বন্ধন কোণ, sp2 হলে ত্রিকোণীয় সমতলীয় সেটা হচ্ছে 120° বন্ধন কোণ, আর sp হলে রৈখিক সেটা হচ্ছে 180° বন্ধন কোণ। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 180° বন্ধন কোণ তৈরি হচ্ছে, এই যে 180° করে বন্ধন কোণ তৈরি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। সো এই কার্বন গুলো বেসিক্যালি হচ্ছে sp সংকরায়িত। কার্বন গুলো কেমন? কার্বন গুলো হচ্ছে sp সংকরায়িত, এবং তার জন্য এই রৈখিক একটা লিনিয়ার জিওমেট্রি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। রৈখিক একটা লিনিয়ার জিওমেট্রি তৈরি হয়েছে, আর পাই বন্ধনটা এরকম ভাবে দুটো পাই বন্ধন এরকম ভাবে রয়ে গেছে। রৈখিক এবং লিনিয়ার জিওমেট্রি তৈরি হয়েছে। ক্লিয়ারলি মলিকুলটা কেমন দেখতে লাগছে? পুরো লিনিয়ার না, রৈখিক না, সিলিন্ডারের মতন না। সো রৈখিক এবং লিনিয়ার জিওমেট্রি তৈরি হয়েছে, আর পাই বন্ধন গুলো এরকম ভাবে সিলিন্ডারের মতন করে রেখে রয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যালকিনের গঠন। তো আমরা একবার কুইকলি সংকরায়ন প্রসেসটাও দেখে নিই, যে অ্যালকাইনের মধ্যে এই সংকরায়নের প্রসেসটা যে sp সেটাই বা কেমন করে হচ্ছে। সো সংকরায়ন প্রসেসটাও দেখে নিই আমরা। তার জন্য জানি কার্বনকে নিতে হবে, কার্বন আছে গ্রাউন্ড স্টেটে, ভূমিস্তরে থাকলে হয় 2s2 2p2, তাই তো 2s2 2p2। এবারে একটা উত্তেজিত হবে, দিয়ে 4টে অযুগ্ম ইলেকট্রন তৈরি করবে, তবেই তো 4টে বন্ধন বানাতে পারবে, তাই না? তাই উত্তেজিত স্তরে হয়ে গেল 2s1 2p3। এবারে 4টে অযুগ্ম ইলেকট্রন তৈরি হয়ে গেল। তো 4টে অযুগ্ম ইলেকট্রনের মধ্যে এখন দুজন সংকরায়িত হবে sp, আর বাকি দুজন অসংকরায়িত থেকে যাবে, অসংকরায়িত p অরবিটাল রয়ে যাবে। ক্লিয়ার? এবার আমরা যে অ্যালকাইনটাকে নিচ্ছি উদাহরণ সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এই অ্যালকাইনটাকে নিচ্ছি উদাহরণ হিসাবে, দ্যাট ইজ C2H2 অ্যাসিটিলিন মলিকুল। নাম্বারিং করলাম, 1 নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন দুটোই sp হইতে সংকরায়িত হবে। তো 1 নাম্বার কার্বন এটাও sp সংকরায়ন হয়ে গেছে, তাহলে এই sp সংকরায়ন, এই হয়ে গেছে sp সংকরায়ন, আর এই দুটো p অরবিটাল অসংকরায়িত রয়ে গেছে। খুব ভালো কথা। 2 নাম্বার কার্বনের একই সিচুয়েশন হবে, এই হয়ে গেছে sp সংকরায়ন, আর এই দুটো p অরবিটাল অসংকরায়িত অবস্থায় রয়ে গেছে। প্রত্যেকটাতে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, টোটাল 4টে বন্ধন তো তৈরি করতে হবে। এবারে কেমন করে আসছে? হাইড্রোজেন এসছে তার 1s কে নিয়ে, হাইড্রোজেন এসছে তার 1s কে নিয়ে, 1s হাইড্রোজেনের সঙ্গে sp একটা ওভারল্যাপ হয়েছে, একটা CH বন্ধন তৈরি হয়েছে। 1s হাইড্রোজেনের সঙ্গে sp ওভারল্যাপ হয়েছে, CH সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে হচ্ছে sp এর সঙ্গে 1s ওভারল্যাপ হলো, এখানে হচ্ছে 1s এর সঙ্গে sp ওভারল্যাপ হলো। তাহলে কার্বন কার্বন সিগমা বন্ধনটা কেমন করে তৈরি হলো? sp sp ওভারল্যাপ হয়ে কার্বন কার্বন সিগমা বন্ধন তৈরি হলো। তাহলে কার্বন কার্বন পাই বন্ধন কেমন করে তৈরি হলো? এই তো পাশাপাশি ওভারল্যাপ হয়েছে এই দুটো অসংকরায়িত p অরবিটালের মধ্যে, এবং তার ফলে দুটো পাই বন্ধন তৈরি হয়েছে। তাহলে দুটো অসংকরায়িত p অরবিটালের মধ্যে পাশাপাশি ওভারল্যাপ হয়েছে, দুটো পাই বন্ধন তৈরি হয়েছে, আর একটা সিগমা বন্ধন তৈরি হয়েছে, যেটা sp sp ওভারল্যাপ হওয়ার জন্য হয়েছে। সো দুটো পাই বন্ধন আছে যারা কিনা অসংকরায়িত p অরবিটাল গুলোর সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য তৈরি হলো, আর একটা c c সিগমা বন্ধন আছে যেটা কিনা sp অরবিটালের মুখোমুখি সংঘর্ষ হওয়ার মাধ্যমে সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন তৈরি হলো। এই হচ্ছে মোটামুটি ভাবে সংকরায়ন। এবার যে কোনো একটা কার্বনকে দেখি, এই কার্বনটাকে দেখি, ওটাকেও দেখতে পেতাম, দেখতেই পাচ্ছি এটা হচ্ছে সংকরায়নটা বলছে sp, কিন্তু VSEPR কি বলছে? সংকরায়ন তো sp, VSEPR বলছে এখানে আছে দুটো বন্ড পেয়ার এবং কোনো লোন পেয়ার নেই, কারণ পাই বন্ধনকে আমরা VSEPR এ ইনক্লুড করি না, পাই বন্ধনকে আমরা VSEPR এ ইনক্লুড করি না। সো দুটো বন্ড পেয়ার দেখতে পাচ্ছি, এই একটা বন্ড পেয়ার, আর কার্বন কার্বন একটা বন্ড পেয়ার, কার্বন হাইড্রোজেন একটা বন্ড পেয়ার, কার্বন কার্বন একটা বন্ড পেয়ার। সো দুটো বন্ড পেয়ার, দুটো বন্ড পেয়ার থাকলে জিওমেট্রি কি হবে? রৈখিক বা লিনিয়ার, যার বন্ড অ্যাঙ্গেল হবে 180°। সো ক্লিয়ারলি দেখতেই পাচ্ছি এই তো এই বন্ড অ্যাঙ্গেলটা কত? 180° বন্ড অ্যাঙ্গেল। এই বন্ড অ্যাঙ্গেলটা কত? 180° বন্ড অ্যাঙ্গেল। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটো কার্বনই 180° করে বন্ড অ্যাঙ্গেল বানিয়েছে, এবং দুটো কার্বনই 180° করে বন্ড অ্যাঙ্গেল বানানোর মাধ্যমে রৈখিক একটা জিওমেট্রি তৈরি করেছে। এই হচ্ছে অ্যালকাইনের মেন গঠনাকৃতি। চলে আসছে এবারে অ্যালকাইনের প্রিপারেশনে। আচ্ছা, সমাবয়বতা দেখে নি। প্রথমটা হচ্ছে অবস্থান, মানে পজিশন। পজিশন আলাদা হবে, দেখতেই পাচ্ছি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 5টা কার্বনের চেন আছে। এখানেও 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। সো দুটো অ্যালকাইন মলিকুলের ফর্মুলা সেম, তাদের চেন লেংথ সেম, কার্বন সংখ্যা সেম, কিন্তু প্রথম অ্যালকাইনে 1 নাম্বার 2 নাম্বারের মাঝে ট্রিপল বন্ড, আর পরেরটাতে 2 আর 3 এর মাঝে ট্রিপল বন্ড। এই প্রথমটা পেন্ট 1 আইন,
একটা পেন্ট টু আইন, পেন্ট ওয়ান আইন, পেন্ট টু আইন, ট্রিপল বন্ডের পজিশন আলাদা হয়ে গেছে, তাই বলছি পজিশন আইসোমার। চেন আইসোমার, চেন আইসোমার কি হবে? চেনের লেন্থ আলাদা হয়ে যাবে। যেরকম 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বনের চেন আছে, কিন্তু পরেরটা দেখো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বনের চেন আছে, সঙ্গে একটা ব্রাঞ্চ আছে। এই হোল টু আছে না, হোল টু আছে মানে কি এখানে একটা ব্রাঞ্চ আছে, রাইট? হোল টু আছে মানে এখানে বেসিক্যালি একটা ব্রাঞ্চে আছে। এই হোল টু যেটা আছে ওটা বেসিক্যালি এখানে ব্রাঞ্চে আছে, তাই তো? এখানে এরকম ভাবে লেখা ঠিক হলো না, আমি এটা এরকম ভাবে দেখিয়ে দিই। সো হোল টু আছে মানে ভালো করে দেখবে, এইখানে এটা ব্রাঞ্চ হিসেবে আছে একটা মিথাইল, এখানে এটা ব্রাঞ্চ হিসেবে আছে এই মিথাইলটা, রাইট? সো এখানে যে মিথাইলটা আছে এটা ব্রাঞ্চ হিসেবে আছে, এই ব্রাঞ্চ হিসেবে আছে পুরো মিথাইলটা, এখানে CH3 হোল টু বলে লিখেছি। সো CH3 হোল টু যেটা লেখা আছে এটা ব্রাঞ্চে আছে, তার মানে ক্লিয়ারলি এখানে 5টা কার্বনের চেন, ওখানে 4টে কার্বনের চেন, সঙ্গে একটা ব্রাঞ্চ, টোটাল 5টা কার্বন আছে, কিন্তু এখানে 5টা লিনিয়ার চেন, ওখানে 4টে লিনিয়ার চেন আর একটা ব্রাঞ্চ আছে, এরা হচ্ছে চেন আইসোমার। ক্লিয়ার? আচ্ছা, বলছে কার্যকরী গ্রুপ গঠিত মানে কি ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট হবে, কার্যকরী গ্রুপ মানে ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হবে। যেমন এখানে আছে একটা ট্রিপল বন্ড, কিন্তু এখানে আছে দুটো ডাবল বন্ড, দুটোই কিন্তু 4টে কার্বন আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, দুটোই 4টে কার্বন, কিন্তু একটা আইন কারণ ট্রিপল বন্ড আছে, একটা ডাইইন কারণ দুটো ডাবল বন্ড আছে। কার্বনের চেন সমান, ফর্মুলা সমান, কার্বনের চেন সমান, ফর্মুলা সমান, কিন্তু একটা ইন একটা আইন, একটা ডাইইন একটা আইন, অর্থাৎ একটা অ্যালকাইন একটা হচ্ছে অ্যালকিন, ডাবল বন্ড দুটো আছে, অ্যালকিন। রিং চেন আইসোমারিজম, একজন রিং অন্যজন চেন, দেখতেই পাচ্ছি এটা হচ্ছে চেন এটা হচ্ছে রিং, একই ফর্মুলা একই স্ট্রাকচার একই ফর্মুলা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার, একটা হচ্ছে চেন মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে রিং বদ্ধ শৃঙ্খল, তাই বলছে এদেরকে রিং চেন আইসোমার, একজন হচ্ছে চেন অন্যজন হচ্ছে রিং, রিং চেন আইসোমার, ফর্মুলা সেম কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট। চলে আসছি প্রস্তুতি। আচ্ছা, প্রস্তুতি বলটা কি মেন ফান্ডাটা বলে দিই। দেখো আমরা অ্যালকিন পড়ছিলাম, কেমন করে পড়ছিলাম? অ্যালকিনে পড়ছিলাম কার্বনের সঙ্গে কেউ থাকবে, তারা বেরিয়ে যাবে, ডাবল বন্ড হবে, পাই বন্ড তৈরি হবে, রাইট? এখন অ্যালকাইনে কটা পাই বন্ড লাগবে? 2 পাই বন্ড লাগবে, তাহলে এরকম কবার বেরোতে হবে? 2 বার বেরোতে হবে, অর্থাৎ এই একটা গ্রুপ আছে বেরিয়ে গেল, একটা পাই বন্ড তৈরি হলো। আবার এরকম ভাবে আরেকটা গ্রুপ আছে বেরিয়ে একটা পাই বন্ড তৈরি হলো। এরকম ভাবে যে রিঅ্যাকশন গুলো, যে এলিমিনেশন রিঅ্যাকশন, যে বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিঅ্যাকশন E2 এলিমিনেশন অ্যালকিনের জন্য একবার হচ্ছিল, যাতে তারা বেরিয়ে যায় এবং পাই বন্ড তৈরি হয়, একটা বন্ড তৈরি হয়, ডাবল বন্ড তৈরি হয়, ওই সেম রিঅ্যাকশন অ্যালকাইন তৈরি করতে 2 বার করতে হবে। তাহলে দেখো রিঅ্যাকশন গুলো তাহলেই বুঝে যাবে। চলো প্রথম রিঅ্যাকশনটাকে ভালো করে দেখো, কম্পাউন্ডটাকে ড্র করছি কেমন করে দেখো, প্রথম রিঅ্যাকশন ভালো করে দেখো, কম্পাউন্ডটাকে কেমন করে ড্র করা হচ্ছে ভালো করে দেখো। সো প্রথম কম্পাউন্ডটাকে ড্র করেছি, ক্লিয়ার? CH3 CHBr CH2Br, এখানে দেখো দুটো জোড় কি পাওয়া যাচ্ছে যারা এলিমিনেশন হতে পারে, সেই হচ্ছে প্রথম জোড়ি। এন্ড মেকানিজম ওয়াইজ মনে রাখতে হবে, একে নিয়ে যায় অন্যজনে, এ যায় অন্যজনের সঙ্গে, এটা কিন্তু মেকানিজম ওয়াইজ মনে রাখতে হবে, এলিমিনেশনে আমরা পড়েছিলাম। কিন্তু আলটিমেটলি কোন জোড়িটা বেরিয়ে গেল? H আর Br তো বেরিয়ে গেল না, কিন্তু একজনকে নিয়ে যায় একজন, অন্যজনকে নিয়ে যায় অন্যজন, এটা অলরেডি মেকানিজম আমরা স্টাডি করেছি। তাই কারা কারা বেরোচ্ছে? হাইড্রোজেন হ্যালোজেন, তাই নাম হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন। রিএজেন্ট কি দেওয়া হচ্ছে? KOH, অর্থাৎ বুঝতেই পারছি বেসিক্যালি OH মাইনাস আসছে, এটা এরকম হচ্ছে, এরকম বেরিয়ে যাচ্ছে, এটা পরিষ্কার একদম বুঝতে পারা যাচ্ছে যে OH মাইনাস হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে, একটা পাই বন্ড তৈরি করছে, Br মাইনাস বেরিয়ে যাচ্ছে, K প্লাস এর সঙ্গে KBr তৈরি হচ্ছে। কিন্তু এখন টার্গেট কি একটা পাই না দুটো পাই? তাহলে সেকেন্ড পাই বন্ডটা কেমন করে তৈরি হবে বলো? সেকেন্ড পাই বন্ড দেখো আরো একটা সেট আছে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, তাহলে আবার OH মাইনাস আসবে, সেকেন্ডের একটা OH মাইনাস এটাকে তুলবে, এই বন্ডটা এখানে আসবে এবং Br মাইনাস আবার বেরিয়ে যাবে। আমরা বলছি H আর Br একসাথে বেরিয়ে গেল, কিন্তু তারা HBr তৈরি করে বেরোল না, একজনকে একজন নিয়ে গেল, অন্যজনকে অন্যজন নিয়ে গেল, একজনকে একজন নিয়ে গেল, অন্যজনকে অন্যজন নিয়ে গেল। অ্যালকোহল KH দিয়ে যদি দেওয়া হয় তাহলে এরকম করে দুটো করে সেট বেরিয়ে গেল, একটা HBr সেট বেরিয়ে গেল, একটা আর একটা HBr সেট বেরিয়ে গেল, আর একটা পাই বন্ড তৈরি হলো। সেম ওয়েতে পরে রিঅ্যাকশনটাও হচ্ছে,
এখানে অ্যালকোহলিক কেওএইচ দেওয়া হয়েছিল, এখানে সোডামাইড দেওয়া হয়েছে। এটার নাম কি? সোডামাইড। এই সোডামাইড কেমন করে তৈরি হয়? সোডিয়ামের মধ্যে লিকুইড অ্যামোনিয়া দিয়ে বা লিকুইড অ্যামোনিয়ার মধ্যে সোডিয়াম সোডামাইড, এটা একটা তীব্র ক্ষার। এই সোডামাইড একটা তীব্র সোডামাইড তৈরি হয় NaCl2। সো OH মাইনাস তো ক্ষারই ছিল, তাই না? OH প্লাস অন্য কিছু ছিল, তাহলে ক্ষার হলে কি হবে? একই রকম ভাবে এই দেখতে পাচ্ছ, এই একটা HBr সেট বেরোবে, একটা পাই বন্ড তৈরি হবে, অন্য HBr সেট বেরোবে, অন্য পাই বন্ড তৈরি হবে। একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। একটা HBr বেরোবে, একটা পাই বন্ড আসবে, অন্য H অন্য Br বেরোবে, অন্য পাই বন্ড আসবে। এন্ড অবভিয়াসলি H কে নিয়ে যাবে ক্ষারটা, Br বেরোবে লিভিং গ্রুপ হিসাবে। H কে নিয়ে কোনো না কোনো হার হয় OH মাইনাস নিয়ে যাবে, বা এখান থেকে সোডামাইড নিয়ে যাবে, সোডামাইডের NH2 মাইনাস আসবে, এখানে ক্ষারটা, এখানে ক্ষারটা NH2 মাইনাস। তাহলে এখানেও সেম হইতে বিক্রিয়া হবে, CH3 CH3r CH2Br। এই তো আছে। সো ক্ষার কি করবে? এই তো দুটো সেট দেখতেই পাওয়া যাচ্ছে পরিষ্কার, এই একটা সেট আর এই একটা সেট। কিন্তু হ্যাঁ, কেমন করে বেরোবে? প্রথম সেটে একটা হচ্ছে এই তোমার কই গেল, এই যে ক্ষারটা এটাকে নেবে, একটা পাই বন্ড লিভিং গ্রুপ বেরোবে। পরের সেটে কি হবে? আর একটা ক্ষার মলিকুল আসবে, সেটাকে নেবে, এটা পাই বন্ড, এটা বেরোবে। সো দুটো করে সেট বেরিয়ে যাচ্ছে। NH2 মাইনাস হচ্ছে এখন একটা তীব্র ক্ষার, কারণ যেটা সোডামাইড থেকে তৈরি হচ্ছে। তাহলে পরিষ্কার বুঝতে পারা গেল সোডামাইড থেকে তৈরি হচ্ছে তীব্র ক্ষার NH2 মাইনাস, ওটা H আর Br এর সেটকে বের করে নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে H কে, Br বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপ হিসাবে, এবং দুবার পাই বন্ড তৈরি করছে। দুবার পাই বন্ড তৈরি হওয়া মানেই তো ট্রিপল বন্ড তৈরি হওয়া। তাহলে আশা করি বুঝতে পেরে গেলে কেমন করে তৈরি হচ্ছে। আচ্ছা, এবার বলছে জিম ডাইহ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজিনেশন। এখানে যারা ছিল তারা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল মানে দেখো পাশাপাশি কার্বনে ব্রোমিন আছে, তাই না? পাশাপাশি কার্বনে ব্রোমিন আছে, তাই বলা হচ্ছে ভিসিনাল। ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি কার্বনে ব্রোমিন আছে, পাশাপাশি কার্বনে হ্যালোজেন আছে। ভিসিনাল পাশাপাশি কার্বনে হ্যালোজেন, পাশাপাশি কার্বনে হ্যালোজেন। জেমিনাল মানে হচ্ছে, জেম মানে হচ্ছে একই কার্বনে দুটো হ্যালোজেন আছে। সো এই কম্পাউন্ডকে দেখো, এই কম্পাউন্ডে ভালো করবে CH3 CH2 CHBr2। এটা জেমিনাল। কেন? একই কার্বনে দেখো হ্যালোজেন বসে আছে, একই কার্বনে হ্যালোজেন বসে থাকলে জেমিনাল। এই যে দুটো হ্যালোজেন একই কার্বনে, তাই জেমিনাল। আর দুটো হাইড্রোজেন, দুটো হ্যালোজেন যদি পাশাপাশি কার্বনে থাকতো তাহলে ভিসিনাল। সো দুটো হ্যালোজেন আছে একই কার্বনে, তাই জেমিনাল তো বুঝলাম। দুটো HBr সেট কি পাওয়া যাচ্ছে? একদম বিন্দাস দেখতে পাচ্ছি, এই একটা HBr, এই একটা HBr। তো সেম হয় এটা বেরিয়ে যাবে, একজনকে নিয়ে যাবে ক্ষার, পাই বন্ড তৈরি হবে, লিভিং গ্রুপ বেরোবে, অন্যজনকেও নিয়ে যাবে আবার একটা ক্ষার, পাই বন্ড তৈরি হবে, লিভিং গ্রুপ বেরোবে। একদম সেম হইতে রিঅ্যাকশন হচ্ছে, মেকানিজম ওয়াইজ যদি দেখা যায় একদম সেম হইতে মেকানিজম চলছে, সেম হইতে রিঅ্যাকশন হচ্ছে। সো বেরোচ্ছে কি H আর Br এর পুরো একটা করে সেট বেরিয়ে যাচ্ছে। H টাকে নিয়ে যাচ্ছে ক্ষারটা, ডাবল বন্ড তৈরি হচ্ছে, পাই বন্ড তৈরি হচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটাই দুবার হচ্ছে যাতে দুটো পাই বন্ড তৈরি হয়, কারণ এখন আমরা ট্রিপল বন্ড তৈরি করছি। সো দুটো রিঅ্যাকশনই সেম হইতে রিঅ্যাকশন হচ্ছে, একবার চেক করে নিতে পারো। চলে যাচ্ছি আমরা পরের রিঅ্যাকশনটাতে। পরেরটা কি হচ্ছে? যে চারজনেই ব্রোমিন বেরোতেই পারে, আগেও তো বেরিয়েছিল, দুজনেই ব্রোমিন ছিল, জিঙ্ক এবং অ্যালকোহল দিয়ে হিট করেছিলাম, তাহলে ZnBr2 করে বেরিয়ে গেছিল এবং পাই বন্ড তৈরি হয়েছিল। এখানেও জিঙ্ক দিয়ে হিট করতে হবে, অ্যালকোহল এসেছে, দুবার রিঅ্যাকশনটা হবে। যে রিঅ্যাকশনটা একবার হচ্ছিল অ্যালকিনের জন্য, ওই রিঅ্যাকশনটা এখন দুবার হবে অ্যালকাইন তৈরি করতে গেলে, কারণ অ্যালকিনে একটা পাই বন্ড লাগছিল, এখন দুটো পাই বন্ড লাগবে। সো ভালো করে দেখে নাও, CH3 দেখো টেট্রাহ্যালো কম্পাউন্ড, চারটে ব্রোমিন আছে, টেট্রাহ্যালো কম্পাউন্ড, চারটে ব্রোমিন আছে। তো সেট গুলো কি কি পাওয়া গেল? আর এই তো স্যার, এই একটা সেট বেরোবে জিঙ্কের সঙ্গে ZnBr2 তৈরি করে, এই একটা সেট বেরোবে জিঙ্কের সঙ্গে ZnBr2 তৈরি করে। তার ফলে দুবার পাই বন্ডটা পড়বে, দুবার পাই বন্ড পড়া মানেই তো ট্রিপল বন্ড চলে এলো, আর দুটো ZnBr2 বেরিয়ে গেল। ওই একই রকম জিঙ্ক উত্তপ্ত করে, জিঙ্কের সঙ্গে অ্যালকোহল দিয়ে, জিঙ্ক চূর্ণ এবং অ্যালকোহল দিয়ে যদি উত্তপ্ত করে দেওয়া হয়, দেখো জিঙ্ক চূর্ণ এবং অ্যালকোহলকে যদি উত্তপ্ত করা হতো, তাহলে যদি একবার করা হতো তাহলে একটা সেটই বেরোতো,
ZnBr2 বেরোতে একটাই পাই বন্ড, তো এই কাজটাই দুবার করা হচ্ছে কারণ এখন 4টে হ্যালোজেন মডেল, তো তাহলে দুটো পাই বন্ড তৈরি হবে, আমরা ট্রিপল বন্ড পেয়ে যাব। খুবই সহজ ইকুয়েশন। চলে যাচ্ছি, এখানে কিছু রূপান্তর দেওয়া আছে, রূপান্তর গুলো ভালো করে দেখবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে প্রথম যে বিক্রিয়াটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দহন। খুবই সহজ বিক্রিয়া। অক্সিজেনের প্রেজেন্সে যদি দহন করে দেওয়া হয় তাহলে হাইড্রোকার্বন থেকে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি হয়, প্রচুর শক্তি তৈরি হয়। এগুলো সবই তাপদায়ী বিক্রিয়া। ক্লিয়ার আশা করছি যে কি করা হলো, যে কোনো হাইড্রোকার্বন অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকাইন হোক, তাকে যদি অক্সিজেনের প্রেজেন্সে দহন করে দেওয়া হয় তাহলে কি হয়, অক্সিজেনের প্রেজেন্সে দহন করলে তাপদায়ী বিক্রিয়া হয়, প্রচুর শক্তি তৈরি হয়। এই রিঅ্যাকশনটা একেবারে ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট তোমাকে বলার জন্য বলা যে অক্সিজেনের প্রেজেন্সে যখন রিঅ্যাকশন হবে, অক্সিজেনের প্রেজেন্সে যদি বার্ন করে দেওয়া হয় তাহলে হাইড্রোকার্বনের কার্বন পার্টটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, আর হাইড্রোজেন পার্টটা জারিত হয়ে জলীয় বাষ্প যা জল তৈরি করে, সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই আমরা একে বলে থাকি তাপদায়ী বিক্রিয়া। নেক্সট বলছে হাইড্রোজেন সংযুতি বা হাইড্রোজেনেশন। দেখো এখানেও একই রকম ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে। কি ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে, যে বিক্রিয়া যখন হচ্ছে তাহলে প্রিপারেশনে কি হচ্ছিল, প্রিপারেশনে এটা হচ্ছে যে কোনো গ্রুপ আছে সেই জোড়া বেরিয়ে যাচ্ছে এবং কার্বন কার্বন বন্ধন তৈরি হচ্ছে, এরকম দ্বিতীয় আরো এক জোড়া বেরিয়ে গেল এন্ড দ্বিতীয় কার্বন কার্বন পাই বন্ধন তৈরি হলো, এইভাবে দুটো পাই বন্ধন তৈরি হলো এবং ট্রিপল বন্ড তৈরি হয়ে গেল। দুটো পাই বন্ধন তৈরি হওয়া মানে ট্রিপল বন্ড তৈরি হয়ে যাওয়া, রাইট? একটা তো সিগমা বন্ধন আছেই। তো বিক্রিয়া যখন হচ্ছে তখন কি হবে, তো ট্রিপল বন্ড আছে মানে দুটো পাই বন্ড আছে, পাই বন্ড গুলো ভাঙবে, কারণ না কারোর সঙ্গে অ্যাড হবে, মার্কনিক অফ, অ্যান্টি মার্কনিক অফ এসব আসবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে। আবার দ্বিতীয় আরো একটা পাই বন্ড আছে সেটাও ভাঙবে এবং কারণ না কারোর সঙ্গে অ্যাড হবে। সো প্রিপারেশনের সময় জোড়া বেরিয়ে যায়, পাই বন্ড তৈরি হয়, বিক্রিয়ার সময় পাই বন্ড ভেঙে যায় এবং কারণ না কারোর সঙ্গে অ্যাড হয়ে যায়। সো সেম ওয়েতে রিঅ্যাকশন হচ্ছে, দেখতেই পাচ্ছি অ্যাসিটিলিন মলিকিউল, দুটো পাই বন্ড আছে, দুটো পাই বন্ড আছে, হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেনেশন করছি, সঙ্গে অনুঘটক আছে এবং উত্তপ্ত করা হচ্ছে। তাহলে প্রথমে একটা পাই বন্ড ভাঙলো এবং তার ফলে হাইড্রোজেন গুলো জয়েন করলো, আরো একটা পাই বন্ড ভাঙলো, সেখানেও হাইড্রোজেন গুলো জয়েন করলো। তাহলে প্রথমে একটা পাই বন্ড ভাঙলো, হাইড্রোজেন জয়েন করলো, তারপরে আবার পাই বন্ড ভাঙলো, আবার হাইড্রোজেন জয়েন করলো, অ্যালকিন পেলাম, ফাইনালি অ্যালকেন পেলাম। অর্থাৎ বিজারণ কন্টিনিউ হয়ে গেল। হাইড্রোজেনেশন মানেই তো বলা যেতে পারে বিজারণ, না? কারণ হাইড্রোজেন অ্যাড হওয়া মানেই তো বিজারণ। সো বিজারণ কন্টিনিউ হয়ে গেল এবং আমরা পেলাম হচ্ছে আলটিমেটলি অ্যালকেন। কিন্তু যদি আংশিক বিজারণ করতে হয় মানে অ্যালকেন চাইছি না, অ্যালকিন তৈরি করে থেমে যেতে চাইছি, অ্যালকিন থেকে যে আবার অ্যালকেন অবধি চলে যাচ্ছে ওটা চাইছি না, অ্যালকিন তৈরি করে থেমে যেতে চাইছি। আংশিক বিজারণ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে লিন্ডলার অনুঘটক, যেটা হচ্ছে প্যালাডিয়াম এবং ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ হাইড্রোজেনেশন করা হচ্ছে, হাইড্রোজেন দেওয়া হচ্ছে, কিন্তু ওই প্যালাডিয়াম বা নিকেল বা প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে নয়, প্যালাডিয়াম এবং ক্যালসিয়াম কার্বনেট এবং তার সঙ্গে আছে কুইনোলিন, প্যালাডিয়াম BSO4 বা কুইনোলিন, এদের উপস্থিতিতে, যাকে বলে লিন্ডলার অনুঘটক। তাহলে দুই রকম অনুঘটক দেখলাম। প্রথম অনুঘটকটা হচ্ছে নরমাল হাইড্রোজেন আছে এবং তার সঙ্গে প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল কোনো না কোনো অনুঘটক আছে, দিয়ে উত্তপ্ত করা হচ্ছে, সেখানে কিন্তু আংশিক নয় সম্পূর্ণ বিজারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা হাইড্রোজেনের সঙ্গে নরমাল অনুঘটক ইউজ করি তাহলে কিন্তু অ্যালকিনে বিক্রিয়া থামছে না, অ্যালকেন অবধি চলে যাচ্ছে। কিন্তু যদি আমরা আংশিক বিজারণ করতে চাই তাহলে আমাদের ইউজ করতে হচ্ছে লিন্ডলার অনুঘটক, যেটা হচ্ছে প্যালাডিয়াম BSO4 এবং সঙ্গে আছে কুইনোলিন। কুইনোলিন হচ্ছে এখানে অনুঘটক বিষ, যে কিনা বিক্রিয়াটাতে অনুঘটকের ক্ষমতাকে কমিয়ে দেয় এবং অ্যালকিনেই বিক্রিয়াটাকে আটকে দেয়। অর্থাৎ এই কুইনোলিন হচ্ছে অনুঘটক বিষ। ইউজ করলাম ওই একই হাইড্রোজেনের সঙ্গে প্যালাডিয়াম BSO4 বা হাইড্রোজেনের সঙ্গে প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, কিন্তু সঙ্গে ইউজ করেছি অনুঘটক বিষ। অনুঘটক বিষটা কি করছে, অনুঘটক বিষ এই প্যালাডিয়াম ক্যাটালিস্টের এফিসিয়েন্সিকে, ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য বিক্রিয়াটা অ্যালকিনেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, অ্যালকিন অবধি আর হাইড্রোজেনেশন বা বিজারণটা যাচ্ছে না। অর্থাৎ অ্যালকিনেই যদি আটকাতে হয় তাহলে অনুঘটক বিষ ইউজ করা হচ্ছে যাতে বিক্রিয়াটা অ্যালকিনেই থেমে যায়, অ্যালকেন অবধি না চলে যায়। তার জন্য আমরা কুইনোলিন ইউজ করছি। এছাড়া হাইড্রোজেন এবং ক্যাটালিস্ট তো আছেই। সো হাইড্রোজেন আর ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন এবং ক্যাটালিস্ট প্যালাডিয়াম দিয়েছি, BSO4 আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, হাইড্রোজেন এবং ক্যাটালিস্ট প্রেজেন্সে কিন্তু কি
কি হলো, ট্রিপল বন্ডটা ভাঙলো, একটা করে হাইড্রোজেন অ্যাড হলো, ট্রিপল বন্ডের একটা পাই বন্ড ভেঙে গেল এবং যেই পাই বন্ডটা ভেঙে গেল ওইখানে একটা করে হাইড্রোজেন অ্যাড হয়ে গেল। তো পাই বন্ড ভাঙলো, একটা করে হাইড্রোজেন অ্যাড হয়ে গেল, এই অবধি ঠিক আছে। কিন্তু এরপর ফার্দার আবার আরো একটা পাই বন্ড আছে, এটাও তো ভাঙতে পারতো এবং ওটাও ভেঙে গেলে তো আরো হাইড্রোজেন অ্যাড হতে পারতো, বাট ওটা চাইছি না, ওটা হলেই তো অ্যালকেন হয়ে যাবে, ওটা চাইছি না। তার জন্য কি করা হলো, অনুঘটক বীজ দিয়ে দেওয়া হলো, যাতে ওই বিক্রিয়াটা মানে ওই স্টেজটা না হয়, যাতে এটা না হয়, যাতে অ্যালকিনি বিক্রিয়া থেমে যায়। তো হাইড্রোজেনেশন দুই রকম হলো, একটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রোজেনেশন, একটা হচ্ছে আংশিক হাইড্রোজেনেশন। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে বলছে হ্যালোজেন সংযুতি। হ্যালোজেন সংযুতি মানে একই রকম হবে, ক্লোরিন অ্যাড হবে, ব্রোমিন অ্যাড হবে। সো কি হচ্ছে, পাই বন্ড ভাঙছে, ক্লোরিন অ্যাড হচ্ছে, সিএল অ্যাড হয়ে গেল। আচ্ছা, লৌহ চূর্ণ আছে অনুঘটক, ক্লিয়ার। আবার দ্বিতীয় পাই বন্ড ভাঙলো, ক্লোরিন অ্যাড হয়ে গেল, তো টেট্রাক্লোরো কম্পাউন্ড তৈরি হয়ে গেল। সেম ওয়েতে পাই বন্ড ভাঙছে, কেউ না কেউ অ্যাড হচ্ছে, সেখানে পাই বন্ড গুলো ভাঙলো, ক্লোরিন মলিকুল দিচ্ছি, এপি অনুঘটক আছে, সো ক্লোরিন মলিকুল আছে এবং এপি অনুঘটক আছে, তাহলে দুটো করে ক্লোরিন অ্যাড হয়ে গেল পাই বন্ড জায়গায়। আবার পাই বন্ড গুলো ভাঙলো এবং আরো দুটো করে ক্লোরিন অ্যাড হলো, সেম রিঅ্যাকশন হবে, ব্রোমিন হলো, দেখো সেম রিঅ্যাকশন হবে, ব্রোমিন হলো। সো ব্রোমিন দেওয়া হয়েছে, তাহলে একই রিঅ্যাকশন হচ্ছে, পাই বন্ড ভাঙছে এবং একটা করে ব্রোমিন অ্যাড হয়ে যাচ্ছে, মানে একটা করে মলিকুল অ্যাড হয়ে যাচ্ছে। আবার টু মোর ব্রোমিন দিলে দুবারে অ্যাড হচ্ছে, টেট্রাব্রোমো তৈরি হচ্ছে, মানে পাই বন্ডটা বেসিক্যালি ভাঙছে এবং সেইখানেই হ্যালোজেন গুলো অ্যাড হচ্ছে, এইভাবে গুলো জয়েন হয়ে যাচ্ছে, টেট্রা হ্যালো কম্পাউন্ড পাচ্ছি। একবার পাই বন্ড ভাঙলে দুটো হ্যালোজেন অ্যাড হলো, আবার পাই বন্ড ভাঙলে আবার দুটো হ্যালোজেন অ্যাড হলো। প্রথমবার পাই বন্ড যে ভেঙে গেল, এক জোড়া হ্যালোজেন অ্যাটম অ্যাড হয়ে গেল, ক্লোরিন অ্যাড হয়ে গেল বা ব্রোমিন অ্যাড হয়ে গেল। আবার দ্বিতীয় পাই বন্ড ভেঙে গেল এবং আবার আরো এক জোড়া করে ক্লোরিন বা ব্রোমিন অ্যাড হয়ে গেল। সেরকম করে বিক্রিয়াগুলো চলছে। বলছে হ্যালোজেন হাইড্রাসিড, হ্যালোজেন হাইড্রাসিড মানে HBr অ্যাড হবে, হ্যালোজেন হাইড্রাসিড HBr অ্যাড হবে, মার্কোনিকফ অ্যান্টি মার্কোনিকফ নিয়ম চলে আসবে। সো পাই বন্ড ভাঙবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম ওখানে ব্রোমিন চলে যাবে, কারণ আমরা জানি মার্কোনিকফ এরকমই হয়। কিন্তু পাই বন্ড তো একটা ভেঙেছে, এখনো তো পাই বন্ড আছে, তাই না? সো আবার একটা পাই বন্ড ভাঙবে, আবার HBr দেওয়া হয়েছে, আবার পাই বন্ড ভাঙবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন যাবে, যে কার্বনে ব্রোমিন ঢুকেছে হাইড্রোজেন কম আছে ওখানে আবার ব্রোমিন চলে যাবে। সেরকম ভাবে দুইবার রিঅ্যাকশন হবে, অর্থাৎ দুবার মার্কোনিকফ নিয়ম অনুযায়ী রিঅ্যাকশন হবে, কারণ ওইটা একই HBr অ্যাড হচ্ছে। পাই বন্ড ভাঙবে, একটা কার্বনে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন যাবে, অন্য কার্বনে ব্রোমিন বেশি ওখানে ব্রোমিন যাবে, আবার পাই বন্ড ভাঙবে, আর মার্কোনিকফ নিয়ম হবে। এইভাবে দুইবার রিঅ্যাকশনটা হবে। প্রথমবার রিঅ্যাকশনে পাই বন্ড ভাঙলো এবং পরেরবার রিঅ্যাকশনে আরো একটা পাই বন্ড ভাঙলো এবং দুইবারে হাইড্রোজেন গুলো গেল হচ্ছে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, আর ব্রোমিন গেল সেইখানে যেখানে হাইড্রোজেন কম ছিল। সো সেম ওয়েতে সমস্ত রিঅ্যাকশন গুলো কিন্তু এখানে চলছে। বেশ, HOCl দেখো, HOCl একদম এটা একই রকম ভাবে হবে। HOCl কে আগে আমরা সিমিলারিটি দেখে নিই HBr এর সঙ্গে। সো ধনাত্মক অংশটা যায় কোথায়, যেখানে হাইড্রোজেন বেশি আছে। HBr এর হাইড্রোজেন ধনাত্মক অংশ, হাইড্রোজেন বেশি আছে যেখানে সেই কার্বনে যায়। ঋণাত্মক অংশ যায় কোথায়, যেখানে হাইড্রোজেন কম আছে। তাহলে এখানে ধনাত্মক অংশ যাবে কোথায়, যেখানে হাইড্রোজেন বেশি আছে। এখানে ঋণাত্মক অংশ যাবে কোথায়, যেখানে হাইড্রোজেন কম আছে। একদম সিম্পল ব্যাপার। তাহলে একই রকম ভাবে পাই বন্ড ভাঙলো, যে কার্বনে, এখানে তো এটা সিমেট্রিক্যাল, যে কোনটাতে যে কোনটা যেতে পারে। সো যে কোনো একটা ওইচ চলে গেল, যে কোনো একটাতে ওইচ চলে গেল। সিমেট্রিক্যাল হলে অসুবিধা নেই, অ্যালকাইনটা সিমেট্রিক্যাল, সো সিমেট্রিক্যাল হলে অসুবিধা নেই, যে কোনটাতে যে কোনটা যেতে পারে। কিন্তু আনসিমেট্রিক্যাল হলে তখন যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে যাবে হচ্ছে ক্লোরিন, আর যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে যাবে হচ্ছে OH। যদিও এটা সিমেট্রিক্যাল, তাই যে কোনো একটা কার্বনে OH যেতে পারে এবং অন্য কার্বনে সেক্ষেত্রে ক্লোরিন চলে যাবে। যে কোনো একটা কার্বনে OH যাবে এবং অন্য কার্বনে ক্লোরিন চলে যাবে। এই সেম রিঅ্যাকশন আবার হবে, পাই বন্ড আবার ভাঙবে, যেখানে আগে থাকতে OH গেছিল সেখানে আবার OH যাবে, যেখানে আগে থাকতে ক্লোরিন গেছিল সেখানে আবার ক্লোরিন যাবে এবং লাস্টে একটা ডিহাইড্রেশন হয়ে যাবে। দেখতেই পাচ্ছি এখানে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে গেলে আমরা অ্যালডিহাইড পেয়ে যাচ্ছি। সো অ্যালকাইনের রিঅ্যাকশনস গুলো আশা করি তোমাদের কাছে একদম প্রপারলি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরকম বিভিন্ন রকম সংযোজন হচ্ছে। আমরা চলে আসছি অ্যালকাইনের ওজোনোলাইসিসে। অ্যালকাইনের আমরা একদম মেন রিঅ্যাকশনস গুলো দেখছি, ঠিক আছে? কারণ অ্যালকাইন একই রকম অ্যালকিনের মতনই। অ্যালকাইনের সমস্ত রিঅ্যাকশন গুলো এরকম করে জল অ্যাড হতে পারে, জলের H আর OH অ্যাড হবে, ঠিক আছে? তাকে অ্যাড করা যেতে পারে,
ঠিক যেরকম মার্কোনিকফ এর অ্যান্টি মার্কোনিকফ নীতি ফলো হবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনে হাইড্রোজেন যাবে বা ধনাত্মক অংশ যাবে, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যাবে বা ঋণাত্মক অংশ যাবে। এরকম করে সবাই কিন্তু একে একে অ্যাড হয়ে যেতে পারে, পাই বন্ড গুলো ভাঙবে আর সবাই একে একে অ্যাড হবে। এইভাবেই কিন্তু অ্যালকাইন মলিকুলে সংযোজন বা সংযোজন বিক্রিয়াগুলো হয়ে থাকে। তো যেটা একটু ডিফারেন্ট বিক্রিয়া সেটাতে চলে আসছে, সেটা হচ্ছে ওজোনোলাইসিস। সো অ্যালকাইন মলিকুল আছে, এখানে ওজোনোলাইসিস হলে কি হবে ভালো করে দেখো। অ্যালকাইন মলিকুলে ওজোনোলাইসিস হলে সিগমা বন্ডটা রয়ে যায়, খালি দুটো পাই বন্ড ভেঙে যায়। সিগমা বন্ডটা কিন্তু রয়ে গেছে, খালি দুটো পাই বন্ড ভেঙে গেছে। দেখতে পাচ্ছি সিগমা বন্ডটা রয়ে গেছে, পাইটা ভেঙে গেছে, এবং অক্সিজেন গুলো সেম ওয়েতে ওজোনাইট তৈরি করেছে। অক্সিজেন গুলো সেম ওয়েতে ওজোনাইট তৈরি করেছে, যেরকম অ্যালকিনে করছিল। অ্যালকিনে কি ছিল, দুটোই বন্ড ছিল। অ্যালকিনে দুটোই বন্ড ছিল, দুটো বন্ড ভেঙে গেল, তাই মাঝে একটা বন্ড ছিল না। কিন্তু অ্যালকাইনে তিনটে বন্ড আছে, তিনটে বন্ডের মধ্যে সিগমাটা রয়ে যায়, তিনটে বন্ডের মধ্যে সিগমা বন্ড রয়ে যায়, পাই দুটো ব্রেক করে যায়। তো সিগমা বন্ডটা যেহেতু রয়ে গেল, পাই দুটো ব্রেক করলো, ওই পাই বন্ডের জায়গাতে এই অক্সিজেন গুলো জয়েন করে যায় ওজোনকে, পাই বন্ডের জায়গাতে অক্সিজেন গুলো জয়েন করে ওজোনকে। এবারে যেই পাই বন্ডের জায়গাতে অক্সিজেন গুলো জয়েন করে গেল ওজোন থেকে, তৈরি হয়ে গেল ওজোনাইট, যেখানে কিনা একটা সিগমা বন্ড রয়ে গেছে, সিগমা বন্ড একটা রয়ে গেছে, তৈরি হয়ে গেছে ওজোনাইট। এরপরে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, সেম ওয়েতে বন্ড গুলো ব্রেক করবে, এখান থেকে বন্ড ব্রেক করবে, এইখানে বন্ড ব্রেক করবে, এইখানে বন্ড ব্রেক করবে, এই তিনটে বন্ড একদম সেম ওয়েতে ব্রেক করে যাবে। তাহলে আলটিমেটলি এই তিনটে বন্ড ব্রেক করে যায়, আমরা পেয়ে যাবো হচ্ছে গ্লাইঅক্সাল। এই পোরশনটা সিএইচ ডাবল বন্ড হবে, এই পোরশনটাও সিএইচ ডাবল বন্ড হবে, পেয়ে যাবো গ্লাইঅক্সাল, যাকে কিনা আবার অক্সিডেশন করলে আমরা পেয়ে যাবো ফর্মিক অ্যাসিড। তাহলে অ্যালকাইনের যদি ওজোনোলাইসিস হয় সেটা একদম অ্যালকিনের মতনই হয়, কিন্তু অ্যালকিনের দুটো আলাদা পাই, তাই না? অ্যালডিহাইড আলাদা পাই, কিটোন আলাদা পাই, বা মানে দুটো আলাদা যৌগ পাই। কেন? কারণ মাঝের ডাবল বন্ড পুরোপুরি ভেঙে গেছে। মাঝের ডাবল বন্ড পুরোপুরি ভেঙে গেলে এদিকের পার্ট আলাদা হয়ে যাবে, এদিকের পার্ট আলাদা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দুটো যৌগই পাবো। কিন্তু অ্যালকাইনে তো মাঝের ডাবল বন্ড, মাঝের ট্রিপল বন্ড পুরোপুরি ভাঙেনি না। অ্যালকিনে কি হয়েছে, অ্যালকিনে চেঞ্জ হচ্ছে ডাবল বন্ড, ডাবল বন্ড পুরোপুরি ভেঙে গেছে, এবং ডাবল বন্ড যদি পুরোপুরি ভেঙে যায় তাহলে এদিকের পার্ট আলাদা হয়ে যাচ্ছে, ওই দিকের পার্ট আলাদা হয়ে যাচ্ছে। সো দুটো পার্ট যদি পরিষ্কারভাবে আলাদা হয়ে যায়, দুটো পার্ট যদি পরিষ্কারভাবে আলাদা হয়ে যায়, তাহলে দুটো টুকরোই পাবো, দুটো কম্পাউন্ড পাবো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো, ট্রিপল বন্ডের পাই বন্ড দুটি ভাঙছে, সিগমা বন্ড রয়ে গেছে, একটা বন্ড মাঝে রয়ে যায়, মানে দুটো কিন্তু ক্লিয়ার কাট আলাদা পার্ট তৈরি হবে না। তো একটাই যৌগ তৈরি হবে, যেটা হচ্ছে গ্লাইঅক্সাল। এই দিকের পার্টটা তো ডাবল বন্ড আসবে, ওই দিকের পার্টটা তো ডাবল বন্ড আসবে, নিজেদের মাঝখানেও বন্ডটা রয়ে যাবে, গ্লাইঅক্সাল তৈরি হবে, যাকে আবার জারণ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে ফাইনালি ফর্মিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে অ্যালকাইনের ওজোনোলাইসিস। চলে আসছি অ্যালকাইনের সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া। অ্যালকাইনের সবথেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে অ্যালকাইনের অ্যাসিডিক ধর্ম। সো অ্যালকাইন গুলো কেন অ্যাসিডিক সেটা আমাদের দেখতে হবে। তো চলে আসছি অ্যালকাইনে কার্বন গুলোর মধ্যে কেমন সংকরায়ন আছে। আমরা অলরেডি জেনে নিয়েছি অ্যালকাইন কার্বনের মধ্যে আছে হচ্ছে sp সংকরায়ন। একবারে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিনজনের মধ্যেই কম্পারিজন করে নিচ্ছি। সো অ্যালকেন মানে সেখানে আছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এবং সেখানে কার্বনের সংকরায়ন হচ্ছে sp3। sp3 সংকরায়ন হলে পার্সেন্টেজ অফ s ফ্যাক্টর কত, s অরবিটালের পার্সেন্টেজ কত, সেটা হবে হচ্ছে 4 জনের মধ্যে একটা s, তাই 25%। যদি কার্বন কার্বন ডাবল বন্ড হয় তাহলে সেটা হয় অ্যালকিন, এবং অ্যালকিনের কার্বন হচ্ছে sp2। sp2 মানে তিনটে অরবিটালের মধ্যে একটা s, তাহলে সেখানে s এর পার্সেন্টেজ হবে 33%। যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় তাহলে সেখানে অ্যালকাইন, এবং অ্যালকাইন মানে হচ্ছে sp, দুটো অরবিটাল তার মধ্যে একজন s, তাহলে s এর পার্সেন্টেজ 50%। তাহলে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি উপর থেকে নিচে s এর পার্সেন্টেজ বাড়ছে, উপর থেকে নিচে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ s অরবিটাল বাড়ছে, পার্সেন্টেজ অফ s অরবিটাল এটা বাড়ছে। এখন s অরবিটাল কোথায় থাকে? s অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের নিকটবর্তী, তাই না? নিউক্লিয়াসের নিকটবর্তী। আচ্ছা, নিউক্লিয়াসের নিকটবর্তী যদি হয় s অরবিটাল, ওখানে তো নিউক্লিয়ার আকর্ষণ বেশি, তাহলে নিউক্লিয়ার আকর্ষণও বেশি। আচ্ছা, নিউক্লিয়ার আকর্ষণ যদি বেশি হয়, নিউক্লিয়ার আকর্ষণ যদি বেশি হয় তাহলে তো তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, কারণ নিউক্লিয়ার আকর্ষণ বেশি হলে ইলেকট্রন পেয়ার বন্ধন জোড়কে বেশি বেশি করে টানবে।
তার মানে এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, আর এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকা মানেই হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি থাকবে, আর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হওয়া মানে বন্ধন জোড়ার উপরে আকর্ষণ বেশি হবে, দ্যাট ইজ তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি এস অরবিটালের পার্সেন্টেজ যত বেশি হবে তত তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তত তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাহলে এস অরবিটালের পার্সেন্টেজ কোথায় বেশি? অ্যালকাইনে বেশি, তাহলে তড়িৎ ঋণাত্মকতাও অ্যালকাইনে বেশি, তড়িৎ ঋণাত্মকতাও অ্যালকাইনে বেশি। তার মানে sp কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, কার্বনটা কত কার্বন? sp কার্বন, তার সঙ্গে হাইড্রোজেন আছে, মানে এটা হাইলি তড়িৎ ঋণাত্মক কার্বন। তড়িৎ ঋণাত্মক কার্বন মাইনাস আই ইফেক্ট শো করবে, বন্ধন জোড়কে টানবে, বন্ধন জোড়কে যদি টানে হাইড্রোজেনটাতে ঘাটতি তৈরি হবে, ঘাটতি হাইড্রোজেন তো H+ হয়ে বেরিয়ে যেতে চাইবে, মানে আম্লিক ধর্ম শো হয়ে যাচ্ছে, আম্লিক ধর্ম শো হয়ে যাচ্ছে। তো ক্লিয়ারলি দেখতে পেলাম sp কার্বন যদি হয়, অন্য কার্বন গুলো হবে না, কারণ অন্য কার্বন গুলো অতটা তড়িৎ ঋণাত্মকই নয়। কেন? কারণ s অরবিটালের পার্সেন্টেজ যত বেশি হবে তত s অরবিটাল যেহেতু নিউক্লিয়াসের নিকটবর্তী এবং আকর্ষণ বেশি, তাই তড়িৎ ঋণাত্মকতাও বেশি হবে। তাই s অরবিটালের পার্সেন্টেজ 50% হচ্ছে অ্যালকাইন কার্বনে, তাই অ্যালকাইন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সবথেকে বেশি। অ্যালকাইন কার্বন যেহেতু তড়িৎ ঋণাত্মক, ও বন্ধন জোড়কে টানবে, বন্ধন জোড়কে যদি টানে তাহলে ওর সঙ্গে যে হাইড্রোজেন আছে তাতে ঘাটতি তৈরি হবে, এরকম ঘাটতি হাইড্রোজেন H+ তৈরি করে বেরিয়ে যেতে চাইবে, আমরা বলবো আম্লিক ধর্ম প্রদর্শন করছে। তার মানে অ্যালকাইনের হাইড্রোজেন আম্লিক ধর্ম প্রদর্শন করে, কোন ক্ষারের প্রেজেন্সে সে H+ তৈরি করে বেরিয়ে যেতে পারে। এবার এর জন্য আমরা কতগুলো বিক্রিয়া দেখবো, দেখো কি কি বিক্রিয়া আছে। অ্যালকাইনের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া হলো, তার মানে অ্যালকাইনের সঙ্গে যদি গলিত সোডিয়ামের বিক্রিয়া হয় তাহলে কিন্তু H+ বেরিয়ে যাবে এবং সেখানে সোডিয়াম ঢুকে যাবে, তাহলে এটা তৈরি হবে। আবার যদি 2 মোল গলিত সোডিয়াম দেওয়া হয় তাহলে 2 মোল দুটো H+ বেরোবে, দুটো H+ বেরিয়ে যাবে এবং সেখানে মেটাল গুলো ঢুকতে শুরু করবে, H+ এর জায়গায় মেটাল ঢুকতে শুরু করবে। অর্থাৎ যদি গলিত সোডিয়াম গলিত মেটালের সঙ্গে অ্যালকাইনে বিক্রিয়া হয় H+ বেরিয়ে যেতে পারছে, কেন? H+ অ্যাসিডিক, তাই সে বেরিয়ে যেতে পারছে। অ্যালকাইনের H+, এটা অ্যাসিডিক H+, অ্যালকাইনের H+ বেরিয়ে যাবে এবং সেখানে মেটালগুলো ঢুকতে শুরু করবে, সল্ট তৈরি হবে আলটিমেটলি। একই রকম ভাবে এখানে বলতে পারছি সল্ট তৈরি হচ্ছে, H+ বেরিয়ে যাচ্ছে, Na+ ঢুকে যাচ্ছে, সল্ট তৈরি হচ্ছে, H+ বেরিয়ে যাচ্ছে, Na+ ঢুকে যাচ্ছে, সল্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কেন? H+ বেরিয়ে যেতে পারছে কেন? কারণ আম্লিক ধর্ম প্রদর্শন করছে। এর জন্য কি হচ্ছে? একই রকম ভাবে H+ বেরিয়ে যাচ্ছে, লিথিয়াম H+ বেরিয়ে যাচ্ছে, লিথিয়াম মেটাল ঢুকে যাচ্ছে, সল্ট তৈরি হচ্ছে। H+ বেরিয়ে যাচ্ছে, কোন না কোন মেটাল ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ এটা হতে পারছে একটাই কারণে, কারণ হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি আছে, হাইড্রোজেন H+ তৈরি করে বেরোতে পারছে, অ্যাসিডিক প্রপার্টি আছে বলে, আর সেখানে ঢুকে যাচ্ছে হচ্ছে তোমাকে, সেখানে ঢুকে যাচ্ছে হচ্ছে মেটাল গুলো। তবে এই বিক্রিয়াগুলো থ্রু দিয়ে এই ধর্মকে ইউজ করে অ্যালকাইনদের শনাক্তকরণ করা হয়। কেমন করে? যেরকম যদি অ্যালকাইনের সঙ্গে Cu2Cl2 এবং NH4 এর বিক্রিয়া করা হয় তাহলে H+ গুলো তো বেরোয়, সেখানে কপার গুলো ঢোকে, H+ গুলো তো বেরোয় এবং সেখানে কপার গুলো ঢোকে, এবং তার ফলে একটা লাল বর্ণের অধক্ষেপ তৈরি হয়, যেখানে H+ গুলো বেরিয়ে গেছে, কিউপ্রাস অ্যাসিটিলাইট এবং কপার ঢুকে গেছে, দুদিকে H+ বেরিয়ে চলে গেছে এবং দুদিকে কপার ঢুকে গেছে, কিউপ্রাস অ্যাসিটিলাইট তৈরি হয়ে গেছে। তাহলে এইরকম ভাবে যদি বিক্রিয়া হয় তাহলে এইটা সাদা অধক্ষেপ লাল অধক্ষেপ তৈরি করলো। এই লাল অধক্ষেপ যদি তৈরি হয় মানে অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দেওয়া হয়েছে, Cu2Cl2 এবং NH4OH, দ্যাট ইজ অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড দেওয়া হয়েছে আননোন যৌগে, লাল অধক্ষেপ তৈরি হলো, আননোন যৌগটা হবে অ্যালকাইন। একই রকম ভাবে অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দেওয়া হয়েছে, H+ গুলো বেরোবে, কে ঢুকবে? মেটাল সিলভার ঢুকবে, সেক্ষেত্রে সাদা অধক্ষেপ তৈরি হবে, সিলভার অ্যাসিটাইলাইট। এই বিক্রিয়াগুলো অ্যালকাইনকে শনাক্ত করতে ইউজ করা হয়, অর্থাৎ অ্যালকাইনের অ্যাসিডিক ধর্মটাকে ইউজ করে ও শনাক্তকরণটা করা হয়ে থাকে। অ্যালকাইন যেহেতু অ্যাসিডিক, ওর হাইড্রোজেন বেরিয়ে যায়, হাইড্রোজেন বেরিয়ে গেলে সেইখানে কপার বা সিলভার যদি রিপ্লেস করে দেয় তার জন্য কি দিতে হবে? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট বা অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড। তাহলে এই কপার গুলো হাইড্রোজেনের জায়গা নিয়ে নেবে,
কিউপ্রাস ক্লোরাইড দিলে লাল অধক্ষেপ তৈরি হবে, আর যদি আমরা সিলভার নাইট্রেট দিই অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট তাহলে সাদা অধক্ষেপ তৈরি হবে। যদি তৈরি হয় আমরা বলবো অজানা কম্পাউন্ড, আননোন কম্পাউন্ডটা ছিল হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের অ্যাসিডিক ধর্মকে ইউজ করে আমরা এইভাবে শনাক্ত করতে পারি অ্যালকাইনের অজানা কম্পাউন্ড যদি অ্যালকাইন হয় তাহলে সেটা শনাক্ত করতে পারি। তো অ্যালকাইনের সমস্ত বিক্রিয়াগুলো আশা করি তোমাদের মাথায় ঢুকে গেল, কারণ অ্যালকাইনের বিক্রিয়া হচ্ছে খুবই সহজ বিক্রিয়া। অ্যালকিন যদি একবার কেউ ভালো করে পড়ে নেয়, অ্যালকিনকে থরলি স্টাডি করো, অ্যালকিন যদি থরলি স্টাডি হয়ে যায়, অ্যালকিনকে যদি ভালো করে পড়ে নাও তাহলে অ্যালকাইন খুবই সহজ হয়ে যাবে। অ্যালকাইনে কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ অ্যালকিনে যে একবার করে হয় একটা পাই বন্ডের জন্য, অ্যালকাইনে সেই একই রিঅ্যাকশন দুবার করে হয় দুটো পাই বন্ডের জন্য। দ্যাটস ইট। শুধু একটাই ধর্ম ডিফারেন্ট, সেটা হচ্ছে অ্যালকাইন গুলো আম্লিক বা অ্যাসিডিক ধর্ম দেখায়, অ্যালকিন কেউ অ্যাসিডিক ধর্ম দেখায় না, খালি অ্যালকাইনের হাইড্রোজেন গুলো বেরিয়ে যায় এবং সেখানে ধাতু রিপ্লেস যায়, ধাতু ঢুকে পড়ে, সেই বিক্রিয়াগুলো অ্যাসিডিক ধর্মের বিক্রিয়াগুলো, এটাই একমাত্র ডিফারেন্ট বিক্রিয়া অ্যালকাইনের ক্ষেত্রে, বাকি সব একদম সেম টু সেম বিক্রিয়া। ওকে, তো চলো তাহলে আমরা অ্যালকাইনকে এখানে প্যাকআপ করছি। খুব শিগগিরই অ্যারোমেটিক বেনজিনকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে।